ইউনূসের আমলে তো পুরো বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেয়া বক্তব্যে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন তিনি। তার এই ফেরার ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে আলোচনার ঝড় ওঠে। অবশ্য শেখ হাসিনার ফেরা নিয়ে বক্তব্য পরিষ্কার করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি বিষয় বা আইনি প্রক্রিয়া। আইনি পথেই এর সমাধান বা মোকাবেলা করা হবে। এদিকে মঙ্গলবার জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেফতার করে রায় কার্যকর করা হবে। একইভাবে প্রধানমন্ত্রীর তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার তাকে স্বাগত জানাবে, কারণ তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আইনের বিধান অনুযায়ী সম্পন্ন করাই সরকারের লক্ষ্য। সব মিলিয়ে শেখ হাসিনা দেশে ফেরা কতটা সহজ হবে, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি আদৌ ফিরবেন কিনা, এ নিয়েও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কারণ তিনি ফিরলেই রায় কার্যকর করা হবে এমন বক্তব্য এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। আর আগামীতে রাজনীতির সমীকরণ তাহলে কি হবে, তার জন্য আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। দর্শক, আমরা তাই আলোচনার আজকে বিষয় নির্ধারণ করেছি শেখ হাসিনা ফিরলেই রায় কার্যকর। শেখ হাসিনা আদৌ ফিরতে পারবে কিনা, তার বৈধ কাগজপত্র আছে কিনা, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাইরে আছেন হারুনুর রশিদ, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং সেই সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে আছেন। হারুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে আছেন আনিস আলমগীর এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম, শেখ হাসিনা ফিরলেই রায় কার্যকর, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সমসাময়িক আর দু একটি বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করবার জন্য আমরা চেষ্টা করব। দর্শক, সে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। একটু যেতে চাই সিনিয়র সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, শেখ হাসিনা ফেরার কথা বলেছেন এবং সেই সাথে এমন এমন কিছু প্রশ্ন উঠছে যে তার কাছে তো বৈধ পাসপোর্ট নেই। সেই ক্ষেত্রে আসলে তিনি ফিরবেন বলছেন, বাট কিভাবে ফিরবেন সেই কথাটি তিনি বলছেন না। আসলে কি তিনি ফিরতে পারবেন কিনা, তার উপর তো মৃত্যুদণ্ডের একটা রায়ও আছে। যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন, বিষয়টা ক্লিয়ার বিশ্লেষণ করতেন। শেখ হাসিনা একজন সাধারণ নাগরিক তো নয়। সাধারণ নাগরিক হলে বাংলাদেশে তার আসা খুবই স্বাভাবিক ব্যাপার। উনি চলে আসবেন। আপনি যেই পদ্ধতিগুলো বলছেন যে তার ট্রাভেল ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট থাকা, এই সমস্ত বিষয়গুলো থাকে। কিন্তু এখানে তো শেখ হাসিনার একজন রাজনীতিবিদ 15 বছর ধরে বাংলাদেশে শাসন করেছেন বা 15-16 বছর ধরে। তারপরে একটা অভ্যুত্থানের মাধ্যমে উনি ক্ষমতা থেকে সরে গিয়ে ওই দেশে আশ্রয় নিয়েছেন। তাহলে তার ফেরা সাধারণ নাগরিকদেরকে ফেরা আমরা একভাবে চিন্তা করলে হবে না। এই যে ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট, এগুলো খুব ঠুনকো বিষয়, এগুলো কোনো বিষয় না যখন উনি আসতে চান। এই এখন ওনার আসতে চাওয়া নির্ভর করছে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে যে দেশ থেকে উনি আসবেন, যেখানে আশ্রয় নিয়েছেন, সরাসরি বললে ভারত এবং বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যে বোঝাপড়া। আরেকটা নির্ভর করছে যে এই অঞ্চলকে কেন্দ্র করে যাদের স্বার্থ রয়েছে, বিশেষ করে আমেরিকা, চীন এবং ভারত, তাদের বিষয়টার উপর নির্ভর করছে। আন্তর্জাতিক প্রেশার বলতে আমরা বলি, আন্তর্জাতিক কূটনীতি বলি, যেটাই বলি, যেভাবে এটাকে সংজ্ঞায়িত করি, তারা চাইতে পারে যে বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র হোক, কিংবা বাংলাদেশকে নিয়ে তাদের যে স্বার্থগুলো আছে সেগুলো স্বার্থ পূরণের ক্ষেত্রে এই অঞ্চল যদি অস্থিতিশীল হয় তাহলে তাদের জন্য সমস্যা হতে পারে। তো এই দুইটা ইস্যুর উপর নির্ভর করছে, দুটো দেশ, ডাইরেক্টলি বাংলাদেশ এবং ভারত, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক এই অঙ্গন। সো এই ট্রাভেল ডকুমেন্ট অমুক তমুক এগুলো আমার কাছে কোনো বিষয় মনে হয় না। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে কোনো চাপ নেই শেখ হাসিনাকে ফেরানোর বিষয়। না থাকলে নাই, তাহলে উনি চলে আসবেন। এসে আপনি যেটা বলছিলেন শুরুতে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে উনি জেলে
তাকে গ্রেপ্তার করে জেলে দিয়ে দেবে এবং রায় কার্যকর করে ফেলবে, তো সরকার করবে, এটাতে তো কারো বাধা নাই। সরকার এর আগেও এরকম ফাঁসির রায়ের আসামি যারা এসেছিল তাদের ক্ষেত্রে অবশ্য এটা বলে নাই। যেমন বাচ্চু রাজাকার ৭১-এর যুদ্ধাপরাধের মামলায় বাচ্চু রাজাকার তো গিয়ে উচ্চ আদালতে গিয়ে নিলেন, আপিল করলেন এবং সশরীরে ওনাকে সম্মান দিয়ে বলে যে আপনি তো থাকবেন, তাকে তো রেহাই দিয়ে দিল। রেহাই মানে জামিন মামলা বোধহয় এখনও আছে, কিন্তু তিনি তো বাইরেই আছেন। তো সরকার কি আসলে মানে একই ক্ষেত্রে কি দুই ধরনের নিয়ম অ্যাপ্লাই করবে কিনা? শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য শুধু একটা মামলা নয়, প্রায় ৬০০-র উপরে মামলা আছে। নতুন করে আর কিছু মামলা যুক্ত হচ্ছে এখন, আরও যুক্ত হবে। যদি শাপলা হত্যা। হ্যাঁ, এতে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা আসবেন এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিডিয়াগুলো খুব তৎপর হয়ে এই বিষয়টা নিয়ে সারাক্ষণ করে এটা করছে, এটাকে এক প্রাসঙ্গিক করে রেখেছে। আরেক দিক থেকে সরকার যারা এতদিন ধরে বলছে যে আপনি আসেন, আপনাকে বিচার করব, চিঠি পাঠাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের মানে এটা কি বলবো, প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যে তাকে প্রতিহত করা হবে। আসলে আপনি সে শব্দটা বলছিলেন, একযোগে তাকে প্রতিহত করা হবে। সো এগুলো একটু মানুষের মধ্যে একটু ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। আসলে সরকার কি চাচ্ছে, শেখ হাসিনা কী চাচ্ছে, বা বহির্বিশ্ব কী চাচ্ছে, সবগুলো মিলে ধূম্রজাল সৃষ্টি হয়েছে আর কি। সরকারের পক্ষ থেকে আপনি কি মনে করেন যে শেখ হাসিনার ফেরাকে নিয়ে সরকার কোনো কারণে ভীত মনে হয় আপনার? এক ধরনের ভীতি তো থাকতে পারে, কারণ এটা স্থিতিশীলতা নষ্টের একটা বিষয় থাকে। শেখ হাসিনা যখন আসবেন তখন তো তার দল, এখন মনে করেন যে অবস্থা, যে এটা বঙ্গবন্ধু পরিবার কেন্দ্রিক দলগুলো, যেমন জিয়া পরিবার কেন্দ্রিক দল, এখন যে বিধ্বস্ত অবস্থায় আছে তারা, নেতা নেত্রী সব কিছু মিলিয়ে তারা তো এখন খুবই বিপর্যস্ত অবস্থায়। এই অবস্থায় শেখ হাসিনা যখন আসবেন তখন একটা চাঙ্গা হওয়ার বিষয় থাকবে। এই চাঙ্গা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার চিঠি দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের এই চাঙ্গা হওয়ার যে বিষয়টা রয়েছে, সে চাঙ্গা তখন এটা মাঠ পর্যায়ে কতটুকু থাকবে সেটার উপর নির্ভর। আবার একদিক দিয়ে তিনি আদালতে, যদি উনি তো বলছেন আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ যদি করা হয় তখন আদালত কি আচরণ করছে, আদালত কি তাকে ন্যায় বিচার দিচ্ছে কিনা, ইন্টারন্যাশনাল এরিনা থেকে এটা পর্যবেক্ষণ করা হবে, এখানে কতটা স্বচ্ছতা যাচ্ছে, সরকারের তরফ থেকে এটাকে কতটা ন্যায় বিচার দিচ্ছে, সবগুলো মানে বিষয়ের উপরে নির্ভর করছে যে আসলে তখন কি পরিস্থিতি দাঁড়ায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই হারুন রশিদ আপনার কাছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন যে শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণের সুযোগ নিয়ে গ্রেফতার করে রায় কার্যকর হবে, যে এবং সরকারটা মুখিয়ে আছে, যেটা বলতে সরকার একটা বদ্ধপরিকর তার আইনি একটা বিষয় স্বচ্ছভাবে এই বিচার করবার জন্য। সেই ক্ষেত্রে যদি উনি, প্রথম কথা হচ্ছে উনি ফিরতে পারবেন তো, সরকারের সরকারের অনুমতি তো লাগবে, বা দুই সরকারের, ভাই বলছিলেন আনিস আলমগীর বলছিলেন, দুই সরকারের সমঝোতা ছাড়াও কি তিনি আসলে ফেরার কোনো সুযোগ আছে কিনা? আর যদি ফিরেন তিনি আইনের তো মুখোমুখি হতেই হবে, সেটাই তো বাস্তবতা, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। আপনার কি ধারণা? ধন্যবাদ চ্যানেল এসের আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের সহ আলোচক এবং চ্যানেল এসের দর্শকবৃন্দ, শুভেচ্ছা রইল। যে বিষয়টি নিয়ে আজকে আপনি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন, শেখ হাসিনা ফিরার ক্ষেত্রে যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আইন কার্যকর করা হবে, শেখ হাসিনা দেশে ফিরলে তো তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং শেখ হাসিনার মতো ব্যক্তি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ প্রায় বলা যায় যে 40-45 বছর সভানেত্রী দায়িত্ব পালন করেছেন, শেখ মুজিব এবং শেখ হাসিনা মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় 25 বছর দেশের শাসন ক্ষমতায় ছিল। বিশেষ করে শেখ হাসিনার এই বিগত শাসনকালীন সময় বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো সংগঠিত হয়েছে, বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আপনার গুম, তারপরে আপনার বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিচার বিভাগ থেকে শুরু করে আপনার আইন প্রয়োগকারী সব প্রতিষ্ঠানগুলোর থেকে শুরু করে যে প্রতিষ্ঠানগুলোকে সে তার ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সুতরাং তাকে কিন্তু শুধু, এবং সর্বশেষ যে 5ই আগস্ট থেকে এই 6ই জুলাই পর্যন্ত যে রক্তপাতের মধ্য দিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, সুতরাং আপনার এই বিষয়গুলো তো তাকে অবশ্যই মোকাবেলা করা লাগবে। এটার কোনো রাজনৈতিক আলোচনায় আসুক, যেটা আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা আইনি প্রক্রিয়াও যথার্থই বলেছেন,
যে আপনাকে এর বিকল্প তো কোনো অপশান নাই, এর কোনো অপশান নেই এর বিকল্প। তার কারণ বাংলাদেশের জনগণ আপনার অন্তত পক্ষে এই জায়গাগুলোর তারা আপনার একটা সমাধান প্রত্যাশা করে। তার মানে এখন পর্যন্ত আপনার যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের বিচারের জন্য যারা দাবি জানায়, পাশাপাশি বিগত সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে আপনার সরকারের এই অবৈধ যে সমস্ত কর্মকাণ্ড বা সরকারের শীর্ষ নেতৃবৃন্দের নামে অধিকাংশই মামলা বিদ্যমান। সুতরাং এগুলোকে তো আপনাকে মোকাবেলা ছাড়া আপনি কিভাবে বাংলাদেশে আপনি ফিরতে পারবেন? এটা যদি দুই দেশের সমঝোতার মাধ্যমে যদি এখানে দুই দেশের সমঝোতা তো প্রশ্ন আসছে, সেক্ষেত্রে তাদের যে সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মী তো অবশ্যই আছে, তাদের একটা ভোট ব্যাংক, তাই বড় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা দেখা বিষয় হচ্ছে দুই দেশের কথা বলা হচ্ছে। তার কারণ এটা বলাটা যৌক্তিকতাও আছে। তার কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে পালিয়ে অবস্থান করছে, তারা অধিকাংশ ভারতে অবস্থান করছে এবং বিশ্বের অন্যান্য দেশেও তারা রয়েছে। এইখানে বুঝতে হবে যে ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সেই পাকিস্তান আমল থেকেই আপনার বিশ্বস্ত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই। তো সুতরাং মানে বাংলাদেশের বন্ধু হতে পারে বাংলাদেশের জনগণের বন্ধু না, ভারত বাংলাদেশের জনগণের সাথে সেই বন্ধুত্ব তৈরি করতে পারেনি। তৈরি যদি করতে পারতো তাহলে তো আপনার বিগত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত যেভাবে হস্তক্ষেপ করেছে, একটা ভোটারবিহীন সরকারকে সমর্থন দিয়েছে, সর্বপ্রথম ভারত দিয়েছে। তো যে কারণে ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণের কিন্তু কিছু বিষয়ে প্রশ্ন আছে। সুতরাং এখানে ভারত বাংলাদেশের আলোচনার বিষয়টি আসবে আরও পরে। ভারত চাচ্ছে যে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে একটা নিষ্পত্তিমূলক জায়গায় নিয়ে আসা, কিন্তু ৭৫-এর ১৫ই আগস্ট আর আপনার এই ৫ই আগস্টের অভ্যুত্থান এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তখন শুধু তার পরিবার সপরিবারে নিহত হয়েছিল, আর সে সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে ছিল না। সুতরাং সেই সময়ের প্রেক্ষাপটটা ছিল এক ধরনের ঘটনা, আর বর্তমান সময়ের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সুতরাং এই অবস্থাকে তো শেখ হাসিনাকে বা তার দলকে অবশ্যই আপনার মোকাবেলা করতে পারে, কোনো বিকল্প নাই। সুতরাং এই দায়িত্ব আপনার তার দল এড়িয়ে যেতে পারে না, যারা ক্ষমতায় ছিল যে পর্যায়ে থাকুক। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে আপনার রাষ্ট্রের শীর্ষ পর্যায় পর্যন্ত এই দায়িত্ব তো কেউ এড়াতে পারে না। কারণ এই অবৈধ আপনার সেই সময় শাসনকালীন সময় বা পথ পরিক্রমার তৎকালীন সময়ে আওয়ামী লীগ এটাকে বৈধ মনে করেছে এবং যা ইচ্ছা তাই রাষ্ট্রে সংগঠিত হয়েছে। সুতরাং এগুলো তো আপনি যেভাবেই বলেন না কেন, এগুলো বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাকে আগামী দিনে নিরাপদ বা আমি বলবো যে কন্টাকা থেকে মুক্ত করতে গেলে অবশ্যই এখানে আইনের শাসন যদি আপনি চান, তাহলে আপনাকে এখানে আইনের মুখোমুখি অবশ্যই হতেই হবে। সেই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করছিলাম যে ওইটাই যে আসলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গেল কিছুদিন আগে, তখন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে সব দিকে আর্মি ডিপ্লয় করতে, বিডিআর ডিপ্লয় করতে দেখলাম। মানে প্রতিষ্ঠাবার্ষিকী তারা অবশ্য তাদেরকে সারা শব্দ ছিল না আওয়ামী লীগ বা ছাত্রলীগ কারো, কিন্তু অনেকে বলছেন যে এত ভয় পাওয়ার কি আছে? আওয়ামী লীগ ফিরলেও কি বিএনপির কোনো আতঙ্কিত হওয়ার কিছু আছে কিনা? এখানে তো স্বাভাবিক, আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটা অন্যতম বৃহত্তম দল, কোনো সন্দেহ নাই, এবং তাদের একটা এখানে বিরাট সমর্থক রয়েছেই। তার কারণ এদেশের স্বাধীনতার পূর্বে বলেন, স্বাধীনতার পরে বলেন, বিএনপির সঙ্গে যে দলটির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গত ৫০ বছরে হয়েছে সেটি আওয়ামী লীগের সঙ্গেই হয়েছে। সুতরাং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে সমর্থক হয়েছে তারা তো এখন আছেই, তারা তো এখনও অবস্থান করছে। সুতরাং আওয়ামী লীগ এখন রাজনৈতিক আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক যে সমস্ত দিবসগুলো রয়েছে সেই সময় সেই দিবসগুলো পালন করার চেষ্টা করতে পারে। তো স্বাভাবিক কারণে যেহেতু তারা রাজনৈতিক দল হিসেবে এখন নিষিদ্ধ আছে, সুতরাং এটাও কিন্তু আইন তাদেরকে মোকাবেলা করতে হবে যে এই নিষিদ্ধ আইনি মোকাবেলার মধ্যে দিয়ে প্রত্যাহার করার জন্য। তো সুতরাং এখানে সরকারকে তো অবশ্যই এই সময় আওয়ামী লীগের নাম নিয়ে বা আওয়ামী লীগের নিয়ে বিভিন্নভাবে আপনি দেখবেন যে বিভিন্ন সময় আজকে মিছিল মিটিং টুকটাক বিচ্ছিন্নভাবে কোথায় করে ফেসবুকে ছাড়ছে। গোপালগঞ্জে আমরা দেখলাম, গোপালগঞ্জে ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলাও তো হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সুতরাং এটার ব্যাপারে তো আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের রাষ্ট্রযন্ত্র তো এ ব্যাপারে অ্যালার্ট থাকবেই, এটাই স্বাভাবিক। তার কারণ দেশে স্থিতিশীলতার জন্য যেমন একদিকে আপনার এগুলোর একটা শান্তি নিষ্পত্তি হওয়া দরকার, এটার জন্য আইনের শাসন আসার জন্যে এই অপরাধগুলোর সাথে যারা জড়িত
তাদের বিচার আওয়ামী লীগ মেনে নিলে তো কোনো সমস্যা নাই। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এই অপরাধের সাথে যারা জড়িত, মানি লন্ডারিংয়ে বলেন, আর দেশের অর্থ সম্পদ আত্মসাৎই বলেন, হত্যা খুনি বলেন, গুম বিচার হত্যায় বলেন, যা কিছুই বলেন না কেন, এই জায়গাগুলো তো আওয়ামী লীগকে মোকাবেলা অবশ্যই করতে হবে। অতীতের সমস্ত এই ঘটনার মধ্যে পার্থক্য অনেক। মানে আদালতের মুখোমুখি হওয়া ছাড়া কোনো না, উপায় নেই, কোনো উপায় দ্বিতীয় নেই। কোনো অপশন জনাব নেই। আনিস আলমগীর, যদি আমি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের তবে একটা অপশন আছে, জি। যেমন আপনার ধরেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের মতো যেটা গণহত্যা চালিয়েছিল পাখানাদার বাহিনীর সাথে বাংলাদেশে যারা সহযোগী ছিল, জামাতে ইসলাম, নিজাম ইসলাম সহ আরও যারা ছিল, তারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পরেও কিন্তু তারা এক সময় তারা সাধারণ ক্ষমার পেয়েছে এবং রাজনীতি করার অনুমোদনও পেয়েছে। সুতরাং বাংলাদেশে ভবিষ্যতে কি হবে এটা এখন আগাম ভবিষ্যৎবাণী করা সম্ভব না। সুতরাং এইরকম একটা অপরাধের সাথে যারা সংগ্রহ, তারা পার্লামেন্ট এখন বিরোধী দল, সেটাও ভাবতে হবে। এবং তাদের জন্য কিন্তু শেখ মুজিব ওই সময় আপনার কি মানবতা কি ট্রাইব্যুনাল গঠন করেছিল, বিরোধী অপরাধ অপরাধের ট্রাইব্যুনাল গঠন করেছিল। এবং তারপরে আবার শেখ হাসিনা বিচারের আওতায় তাদের কিছু নেতৃবৃন্দকে বিচারও করেছিল, সে বিচার নিয়ে প্রশ্নও আছে। তো সুতরাং এইটা বাংলাদেশের রাজনীতির জন্য, ইতিহাসে এটা মানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে আপনার অবশ্যই এই ব্যাপারগুলোর জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছি ৭৫-এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে এনেছিলেন। এবারও কি সেরকম বিএনপি কোনো ক্ষমা করবে? তখনকার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন, আমি বললাম তো আপনার, তখনকার প্রেক্ষাপটটা ছিল শেখ মুজিব সহ সপরিবারে নিহত হয়েছিল। তখন আওয়ামী লীগের এই কর্মকাণ্ড, আওয়ামী লীগ ওই সময়ও ক্ষমতাকালীন সময়ে, যদিও তাদের অভিযোগ আছে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছে, বাংলাদেশে সেই সময় যারা আপনার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বহু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, বিরোধী দলকে হত্যা করেছে, তারপরে আপনার দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, যেটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সেটা তারা কাজ করেছে। সে কারণে কিন্তু তাদেরকে এখনও এই কাঠগড়ায় দাঁড়াতে হয়, সেটার জন্য এখনও তাদেরকে এই কাঠগড়ায় দাঁড়াতে হয়। তারা ৯১ সালের নির্বাচনের সময় তাদের পূর্বের এই ঘটনার জন্যে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থী হয়েছে, তারা মাপ চেয়েছে যে আমাদেরকে একবার সুযোগ দেন, পরীক্ষা করেন, ঠিক আছে না? সুতরাং সামনে আওয়ামী লীগকে আগে পরিশুদ্ধ হতে হবে এবং তাদের এই অপরাধের জন্য জাতির কাছে ক্ষমাও চাইতে হবে এবং তারপরে আপনার সেটা রাষ্ট্র বিবেচনা করা। তাদের রাজনৈতিক যে বড় বড় শীর্ষ নেতা বা শেখ হাসিনা থেকে শুরু করে তারা কি সেই মন মানসিকতা আছে বলে এখন পর্যন্ত দেখি না। তাদের বক্তব্য দেশ বিদেশ থেকে যেগুলো যারা দু একজন ছাড়ছে, তাদের তো মনে হয় না যে তাদের এই অতীত কর্মকাণ্ডের জন্য তারা অনুতপ্ত। জি, অসংখ্য ধন্যবাদ আনিস আলমগীর। যদি বলি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জনসওয়াল যে কথাগুলো বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া, আইনি পথের সমাধান বা মোকাবেলা করবে। তার মানে আমরা কি তাহলে কি শেখ হাসিনার ফেরাটা পুরোটা ভারতের উপর ডিপেন্ড করে কিনা? কার্যত তো তাই। উনি ইচ্ছে করলেও যে আসতে পারবেন সেটা যেমন একেবারে মানে আপনি 100% বলতে পারেন না, কারণ উনি ওই দেশে এখন আছেন, তাদের তত্ত্বাবধানেই আছেন। সো ওনার যদি আসার যে ঘোষণা, সেটার সাথে যে ভারত ওয়াকিবহাল না সেটা তো নয়। তো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেটা বলছে সেটাতে একটা আইনি কথা বলেছেন। এই আইনি কথাটা হচ্ছে ফেরত আসাটা, আইনিভাবে ফেরত আসার বিষয়টা। তো আইনিভাবে ফেরত আসার বিষয় হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। তো উনি তো বন্দি বিনিময় চুক্তি আসছেন না, উনি তো ওইখানে এই চুক্তির অধীনে আসতেছেন আমার তো মনে হয় না। এই চুক্তির অধীনে যদি আসতো তাহলে ভারত তো এটা জবাব দিত। ভারত তো নোটেড বলে ফেলে রাখছে এটা, তাই না? এবং এই বন্দি বিনিময় চুক্তির মধ্যে একটা ধারা আছে 6 খ, আমি যদি ভুল না করি, সেখানে বলা আছে যে ওই ব্যক্তি যাকে পাঠাবে তার এখানে প্রাণনাশের সম্ভাবনা আছে কিনা, ফাঁসি কিংবা বিষয় আছে কিনা, সেটাও খতিয়ে দেখার একটা বিষয় আছে। তো আমার ওইটাই কথা যে ভারত যেটুকু আপনি এবার যেটুকু বলছে সেটাও গতানুগতিক কথা। এটা নতুন প্রক্রিয়ার সাথে ভারত কতটা সক্রিয় যে ঘোষণার সাথে, সেটা কিন্তু আসে নাই এই বক্তব্যে। এই বক্তব্য একটা মানে ছাড় আর কি, এটা কি বলে, কাঠামোগত একটা কথা ছেড়ে দিল যে এটা নির্ভর করতেছে আইনি প্রক্রিয়া। তার মানে তো শেখ হাসিনার ফেরা কি অনিশ্চিত হয়ে যাচ্ছে ভারত যদি রাজি না হয়? এটা ভারতের উপর নির্ভর করছে। ভারত যদি রাজি না হয়, দেশ যদি ওই রকম পরিস্থিতি যদি না থাকে, দুই দেশের মধ্যে যদি আন্ডার টেবিল কোনো ডিল না হয়, বহির্শক্তিগুলো যেটা বললাম তাদের যদি চাপ না থাকে, তাহলে শেখ হাসিনা এখানে কীভাবে আসবেন? কারণ এখানে আসা তো ওনার ডিফিকাল্ট। উনি আসলেই যে প্রাণনাশের সম্মুখীন হবেন না সেটার কি নিশ্চয়তা আছে? এবং উনি আসার আগেই তো বলতেছে আমরা একযোগে তাকে প্রতিহত করব। তখন আওয়ামী লীগ ভার্সাস আর এন্টি আওয়ামী লীগ, তাদের একটা পোলারাইজেশন হবে। সেই জায়গায় আওয়ামী লীগ রাজনীতিগতভাবে তারা
শক্তিশালী হিসেবে প্রদর্শন করতে চাইবে, তাদের যেখানে পকেটগুলো এখন সুপ্ত অবস্থায় আছে, তো দেশের মধ্যে তো একটা ক্যাওয়াস পরিস্থিতি তৈরি হবে। তো সেই পরিস্থিতিতে উনি এসে ফাঁসি মঞ্চে দাঁড়াবেন, যে ফাঁসি খাওয়ার জন্য তো উনি আসবেন না, উনি তো আসবেন এখানে রাজনীতি করার জন্য। উনি তো আসবেন এখানে একটা চ্যালেঞ্জ তার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য। উনি আসবেন এখানে প্রতিশোধ যেটা তার উপর নেওয়া হয়েছিল, সেই প্রতিশোধ বলবো না, ওনার সেই পুনরুদ্ধারের জন্য। তো আমার মনে হচ্ছে যে সব কিছুই শুধু শেখ হাসিনার উপর নির্ভর করছে, সেটাও ঠিক না। আবার এই বাংলাদেশের উপরে নির্ভর করছে, এখানকার পরিস্থিতির উপরে কি নির্ভর করছে, তখনই উনি মুভ নেবেন, কিংবা ওনার পেছনে যারা আছেন তারা মুভ নেবেন। আপনার কি মনে হয় গণঅভ্যুত্থানে যে 1400 মানুষ হত্যা হয়েছে বা নিহত হয়েছে, সেই ঘটনার কারণে শেখ হাসিনা আদালতের মুখোমুখি হওয়া ছাড়া তিনি রাজনীতি করতে পারবেন? আদালতের মুখোমুখি তো তাকে হতেই হবে, কারণ এখানে এতগুলো মামলা, এতগুলো হত্যা, এগুলো তো ওনার উপর অভিযোগ এসেছে, তাই না? এখন আদালত সেটাকে কি দৃষ্টিতে নেয় সেটা তো আমরা জানি না। আদালত এখন যে দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ইন্টারন্যাশনালি প্রশ্ন উঠেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে, এই বিচার প্রক্রিয়াকে প্রহসন বলেছে। তো সেটাকে এখন কি পর্যায়ে সেটা যাবে, তখন যখন ওনার অবর্তমানে বিচার হওয়া আর বর্তমানে বিচার হওয়ার মধ্যে দুই ধরনের একটা পার্থক্য আসবে। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি এর আগে এনডিটিভিকে দিয়েছিলেন সাক্ষাৎকার, যদিও এমএলএ দিয়েছেন, এরপর রয়টার্সকে দিল। তো আপনার কি মনে হয় তার এই সাক্ষাৎকারগুলো তিনি নিজে থেকে দিচ্ছেন, বা ভারতের কোনো পরোক্ষ সমর্থন আছে? ভারতের তো আছে, কারণ উনি যেহেতু ওইখানে আছেন, ভারতের সাথে তো ওনার যোগাযোগ আছে। উনি তো ওনাদের সার্ভেলেন্সের মধ্যেই আছে, তাই না? উনি তো নিজের ইচ্ছাই নাই, উনি যেখানে যাচ্ছেন সেটা প্রোটেকশনে আছে। ওনার অবস্থান কয়েকবার চেঞ্জ করা হয়েছে, যেটা পত্রপত্রিকায় যেটা দেখলাম, এবং উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে ভারতের টোন থাকাটা অস্বাভাবিক কিছু না, ভারতের ইচ্ছা প্রতিফলিত হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু অনেকগুলো কথা তার নিজেরও থাকতে পারে। শেখ হাসিনা যে চরিত্র, সেখানে উনি তো মানে রাগ ঢাকের কোনো ইয়ে না। আমরা তাকে আগে থেকে যেটা দেখেছি, উনি তো লুকানো কিছু, মানে অনেক সাহসী, অনেক সাহস বলবো না আমি, উনি ওপেন, উনি কোনো মানে ওনার নাই, কোনো রাগ ঢাক কোনো কথা নাই যেটা বলবেন। সেক্ষেত্রে আপনার এটা মনে হয় কিনা ভারতকে দ্বিচারিতা করছেন? তিনি একবার বলছেন আইনি পদক্ষেপ নেওয়া হবে, আইনি পদক্ষেপ যাওয়া, কিন্তু আবার ওদিকে যদি আপনি যদি পরোক্ষ যদি সমর্থন থাকে, তাহলে ভারত কি লবিং করছে তাকে দেশে পাঠানোর জন্য? হতে পারে। ভারত তো তার শেখ হাসিনা যদি ওখানে থাকে অনন্তকালের জন্য, তো ভারত নিশ্চয় তাকে হোস্ট করবে না, তাই না? ভারত তো চাইবে যে আমার দেশে যিনি আশ্রয় নিয়েছেন তিনি তার দেশে যান, উনি সফল হোক বা যেটাই হোক, ওনার দেশের সাথে ওনার সম্পর্কটা উনি ওনার দেশে যাক, সেটা চাইবেনি। তো সেই জায়গার মধ্যে দ্বিচারিতার আমি কোনো বিষয় দেখি না এখানে। দ্বিচারিতা কোথায়? উনি আইনে বলছেন, আইনে ভাবে সরকার যখন বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করে তখন তারা বলছেন নোটেড, কিন্তু না যদি বলি আবার যদি পরোক্ষ সমর্থন থাকে, বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে লবিং করছে কিনা ভারত, সেটাই কিতাবি কথা। যেটা ওইখানে বলছে সেটা কিতাবি কথা। উনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবেন, আমাদের এটা এখনো ইয়ে আছে। কিন্তু পরবর্তী যে এই স্টেটমেন্টগুলো আসলো, সেটা কোন প্রক্রিয়ায় আসবেন? তাহলে সেটা কি ইন্টারন্যাশনাল লবির মাধ্যমে আসবেন? শেখ হাসিনা নিজের ইচ্ছায় কি একটা প্লেন নিয়ে চলে আসবেন? সব কিছু ইয়ে করে। উনি যদি আসেনও, উনি যদি একটা প্লেন নিয়েও আসেন, সেটাও তো ভারতের মধ্য থেকে আসতে হবে। উনি ভারত যদি ইচ্ছে করে তার বাংলাদেশে একজন নাগরিককে পাঠাবে, তাহলে এখানে ট্রাভেল ডকুমেন্টসের আবার কি দরকার? প্লেনে তুলে দিলে হয়, চলে আসতে পারে। মানে শেখ হাসিনার ফেরাটা পুরোটাই ভারতের উপর ডিপেন্ড করছে, ওনার নিজের উপরে ডিপেন্ড করছে, দুইটাই। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। একটি কোট করতে চাই, যে আপনি জানেন আজকে সারা দেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, গতকালকেও নেমেছিল, আজকেও নেমেছে। আবার যদি নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি মুখ্য সমন্বয়ক এনসিপির, তার একটি বক্তব্য, তিনি 4 মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন, এর মধ্যে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী।
তাহলে এই বাংলাদেশের বিএনপি সরকার ক্ষমতায় আসলো 5 মাস হলো, এই 5 মাসের মাথায় শিক্ষার্থীরাও কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, বা যদি বলি এনসিপি 4জন মন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় কতটুকু এগিয়েছে, তাহলে এ দাবি উঠছে কেন? না না, এখানে একটা বিষয় আছে যে দীর্ঘদিন আমাদের মত প্রকাশের জায়গাটা ছিল খুব অবরুদ্ধ। জি, আপনার সভা সমাবেশের জায়গাও ছিল খুব সীমিত। তো স্বাভাবিক কারণে এই পরিবর্তনের পর মত প্রকাশের জায়গা অবারিত হয়েছে, সভা সমাবেশের জায়গাও অবারিত হয়েছে, ছোট হোক, ক্ষুদ্র হোক, বড় হোক। সুতরাং আপনার যার যার বক্তব্য দাবি দেওয়া সে চালিয়ে যেতে পারে, এটা তার অধিকার আমি মনে করি, বলতে পারে। তবে সরকারের মাত্র বয়স হয়েছে, একটা পরিবর্তিত পরিস্থিতিতে সরকার মাত্র কয়েক মাস আপনার বয়স হয়েছে, এবং প্রথম বাজেট অধিবেশন আজকে সমাপ্ত হলো। উপস্থাপন করেছেন। এখন এর মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয়, যেটা আজকে আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি উঠেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্ররাও যেমন আছে, তার সাথে সাথে অছাত্ররাও আছে। এবং আমাদের দেশ স্বাভাবিক কারণেই বলবো যে আপনার একটা দুর্যোগ কবলিত দেশ, বন্যা, খরা, আপনার অতি ভারী বর্ষণ, বিভিন্ন কারণে আমাদের জীবনযাত্রায় মাঝে মাঝেই থমকে দাঁড়ায়। তো স্বাভাবিক কারণে আমাদের এইচএসসি পরীক্ষা নিঃসন্দেহে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নিঃসন্দেহে আমাদের পরবর্তী স্টেপটাই হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের মধ্যে ছাত্রছাত্রীদের প্রবেশের দ্বার আপনার উন্মুক্ত হয়। তো সুতরাং এই অবস্থায় গত কয়েকদিনে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, তারপরে শিক্ষামন্ত্রীর এখানে দায়টা কোথায়, এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এর পিছনে বলছেন যে এক নম্বর আমি বলি এক নম্বর হচ্ছে, যেমন এখন এক নম্বর হচ্ছে যে আমাদের চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যায় অনেকগুলো জেলা আপনার স্থগিত হয়ে গেছে 16 জুলাই পর্যন্ত। হ্যাঁ, এবং আপনার ঢাকা শহরে আকস্মিক ভারী বর্ষণ, এটা আজকে নতুন না। ভারী বর্ষণের ফলে আপনার ঢাকা শহরে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র জলাবদ্ধ হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি, এবং যে কারণে আপনার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র আমি বলবো যে আপনার জলাবদ্ধ হয়েছে, বা পরীক্ষার্থীদের যাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে, এটাও অস্বীকার করার কোনো পথ নেই। তো ঢাকা শহরে আজকে আমরা আমাদের যারা বন্ধুরা আপনার মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন বা সংস্কার চাচ্ছেন রাজনীতিতে, আসলে তো আগে আমাদের উপর থেকে সংস্কার করবো না, নিচ থেকে আমরা সংস্কার করতে হবে। আগে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধভাবে, আজকে একটা রক্তপাতের মধ্যে দিয়ে দেশে একটা পরিবর্তন সূচিত হয়েছে, একটা নির্বাচনতেও সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে। আপনার অনেক সংকট দেশে, অর্থনৈতিক সংকট আছে, আপনার মত প্রকাশের স্বাধীনতার জায়গাগুলো অবারিত হচ্ছে। সুতরাং এখানে একটু ধীরস্থির ধৈর্য ধারণ করা দরকার। আমাদের মধ্যে যে অসহিষ্ণুতা, তরুণ সমাজের মধ্যে বিগত সময়ে যে অসহিষ্ণুতা, সেটাতে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শিক্ষামন্ত্রী অল্প সময়ের মধ্যে প্রকাশ করেছেন। আপনি দেখেন যে বাংলাদেশে এই ঢাকা শহরে আমরা তো বসবাস করি, ঢাকা শহরে এই কয়েক মাস আগেও কিন্তু আপনার ট্রাফিকের যে অবস্থা ছিল, আজকে অতি দ্রুততম সময়ের মধ্যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, আপনার ক্যামেরা সিস্টেম, এবং আপনার পথচারী পারাপারের জায়গাও কিছু কিছু জায়গায় আপনার এই তৈরি করা হয়েছে, মানুষকে চেষ্টা করা হচ্ছে। আমি তো বলবো যে কোনো সময় চাইতে ঢাকা শহরে আপনার যানজটের মাত্রাটা আগের চাইতে সহনীয় পর্যায়ে এসছে। আমি তো প্রতিদিন যাতায়াত করি, অনেক সহনীয় পর্যায়ে এসছে। পাশাপাশি যে কথাটি আপনি বললেন যে আজকে ছাত্ররা এই যে আপনার একটা উন্মাদনা তৈরি করেছে, এর মধ্যে অধিকাংশই আমি দেখছি যে এখানে অছাত্রই বেশি আছে। পাশাপাশি আপনার ছাত্ররা চাই যে বিগত সময় অটো পাস হয়েছে, আপনার জিপিএ 5 দেওয়া হয়েছে অসংখ্য হারে। জিপিএ 5 যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, শতকরা 90টাই আপনার জিপিএ যারা 5 প্রাপ্ত তারা অকৃতকার্য হয়েছে। শিক্ষার মানটা একটা বিধ্বস্ত পর্যায়ে চলে গেছিল। তো সেই পর্যায়ে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী তো শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে আনার চেষ্টা করছে। সেখানে আপনার অতি দ্রুততম সময়ের মধ্যে দেখেন আজকে যেমন ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে অতিরিক্ত ট্রাফিক পুলিশের প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি আজকে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র কিন্তু আপনার সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। এইখানে আপনি ঘাড় ঘুরিয়ে পরীক্ষা দেওয়া, নকল করা, বা আপনার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেখানে কোনো অনিয়ম করা, এগুলোর সুযোগ কিন্তু সীমিত পর্যায়ে রয়েছে। স্বাভাবিক কারণে আপনাকে ছাত্রদেরকে এখন পড়ার টেবিলে বসতে হবে, এখানে আপনার এই কিশোর গ্যাং তৈরি করার কোনো সুযোগ নাই। স্বাভাবিক কারণে আজকে ছাত্রদের মধ্যে এই যে অস্থিরতা, তাহলে পারে যারা বিরাট অংশ, আমি আমার নিজের গ্রামের এলাকাও বলবো
যে আজকে আমি পরীক্ষা কেন্দ্র স্কুলে ভিজিট করতে গিয়ে দেখি যে সেখানে আজকে 60-70% ছাত্রীরা উপস্থিত এবং ছেলেদের মধ্যে উপস্থিতির হার খুবই কম। যায় না ক্লাসে, যাচ্ছে না ক্লাসে, তার ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোচ্ছে, ক্লাসে যাচ্ছে না, কলেজে এবং মাধ্যমিক স্কুলে। তা আজকে এই অবস্থার কারণটা কি? বিগত সময়ের বিভিন্ন ঘটনা প্রবাহ, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অবশ্যই আনতে হবে। তা আমি মনে করি আমি মনে করি শিক্ষামন্ত্রী অবশ্যই, আমি বলবো যে এই প্রথম উনি দুঃখ প্রকাশ যেমন করেছে, পাশাপাশি ছাত্রদের যে দাবি, আমি তার সাথে একমত যে এই অতিবর্ষণের কারণে, বন্যার কারণে যারা পরীক্ষা দিতে পারে নাই বা এই জলাবদ্ধতা কেন্দ্রে যেতে পারে নাই, তাদের জন্য অলরেডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী ঘোষণাও দিয়েছে যে তারা যখন ওই চট্টগ্রাম বিভাগের যে পরীক্ষাগুলো হবে তার সঙ্গে তারা পরীক্ষা দিতে পারবে। সুতরাং আর কি আপনার একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গতকাল থেকে তারা আন্দোলন করছেন, কিন্তু আজকে সচিবালয়ে তারা তার প্রতিনিধি সম্ভবত বৈঠক করেছে শিক্ষার্থীদের। এই বৈঠকটা আমরা গতকাল করতে পারলাম না কেন, আজকেও কেন আমরা জনদুর্ভোগ তৈরি করলাম? না, একটা জিনিস এখানে কোনো অদক্ষতা দেখেন? পরীক্ষা আপনি এখন গভীর রাত্রে বৃষ্টি হচ্ছে, আপনি যদি প্রত্যাশা করেন যে সকালবেলাতেই পরীক্ষা বন্ধ হবে, এটা তো সারা বাংলাদেশ ব্যাপী অ্যাট এ টাইম পরীক্ষা হচ্ছে। বাংলাদেশের কিছু অংশে আপনার বন্যা, কিছু অংশে আপনার জলাবদ্ধতা তৈরি হয়েছে। শতকরা কত পার্সেন্ট? 10% হবে। আপনার রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সেখানেও কিন্তু ছাত্র রাস্তায় আন্দোলন করছে, সেখানে তো জলাবদ্ধতা হয়নি। সেখানে পরীক্ষা বন্ধ, তাহলে সেই সব জায়গায় কেন করছে আপনার? তাহলে এর পিছনেও অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা? সেই জায়গায় সেই ইন্ধন দেওয়ার সুযোগ, হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে সেই জায়গায় এখানে তো আমি দেখলাম গণমাধ্যমে, আপনার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে যারা আজকে ওখানে অংশগ্রহণ করেছে অছাত্রই অনেক, এবং সেখানে অনেকে জিজ্ঞাসা তুমি কোথায়, একটা ফলস আপনার আইডি কার্ড জড়িয়েছে, তার পরিচয় জানা হচ্ছে, সে উত্তর দিতে পারছে। আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে 2 দিন পর্যন্ত সরকার কেন এই জায়গাগুলোর মধ্যে, যেহেতু আমি বলবো যে আপনার সমাজে তো এই একটা অস্থিরতা আছেই, যুব সমাজের মধ্যে একটা অস্থিরতা আছে, বেকারত্বের একটা বিষয় আছে। সুতরাং আপনি একটা দেশকে শৃঙ্খলায় আনার ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মোকাবেলা আরো দীর্ঘ সময় পথ পাড়ি দিতে হবে। এই ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল যারা এই সময় দায়িত্বশীল জায়গায় আছে, এই অদায়িত্বশীল কথাবার্তা বলে, অহেতুক আপনার এই জনগণের মধ্যে সস্তা সেন্টিমেন্টের জন্য কথা না বলে দায়িত্বশীল ভূমিকা রাখা সবারই উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই আনিস আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আজকে বলেছেন বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে তার দায় তারা কোনোভাবে এড়াতে পারে না, অথচ তাদের ন্যূনতম অনুশোচনা নেই, তারা আবার রাজনীতি করতে চায়, তাদের লজ্জা নেই। মানে আওয়ামী লীগ লজ্জা ছাড়া একটি দল, তারা রাজনীতিও করতে চায়, তারা কোনো অনুশোচনা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিশ্লেষণ কি? আমার কি বিশ্লেষণ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতাধর বড় ভাই, উনি বলছেন, এটা তো সত্য। ওনার কথা যেমন সত্য উনি বলতে পারেন, সেটাতে তো কারো ইয়ে নাই। এবং আমি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে আসি নাই যে আমার বিশ্লেষণ দেব। এই যে সাংবাদিক হিসেবে বিশ্লেষণটা কি? সাংবাদিক হিসেবে আমি বলবো যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস, এগুলা সাংবাদিক হিসেবে বলবো যে এগুলো হচ্ছে রাজনীতির মাঠের কথাবার্তা। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, শেখ হাসিনা প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিক বলে আপনি টকশো করছেন, উনি আওয়ামী লীগ নিয়ে আলাপ করছেন, সংসদে বক্তৃতা দিচ্ছেন। সো সামনের দিনগুলোতে আসলে কিভাবে রাজনীতিতে একটা পরিশুদ্ধ লোকদের নিয়ে কিভাবে রাজনীতি করতে হবে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যারা ক্রিমিনাল ছিল, যারা অপরাধ করেছে, তারা কত বড়, কে কত ছোট, সেটা না দেখে বিচার করতে হবে। কিন্তু আমরা গড়ে যদি সবাই আওয়ামী লীগ করে সেই জন্য জেলে বন্দি করে রাখবো, আওয়ামী লীগকে অতি তাড়াতাড়ি আরেকটা ব্যান দেবো, আইসিটিতে আজকে দেখলাম আইসিটিতে আইন পরিবর্তন করেছে যে তাদেরকে বিচার করার জন্য, তাদেরকে বিচার করে ব্যান করে তা আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা জড়িত ছিল অতীতে, বিভিন্ন জায়গায় কমিটিতে নাম ছিল, তাদেরকে ধরে ধরে জেলে দিয়ে দেব। এই ধরনের মেন্টালিটি থাকলে তো রাষ্ট্র আমরা আগাতে পারবো না। রাষ্ট্র আগাতে হলে আমরা সঠিক ন্যায় বিচার করতে হবে, ইন্টারন্যাশনাল মানের বিচার করতে হবে, জনগণের কাছে ওই বিচারগুলো স্বচ্ছ করতে হবে। এবং রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগে যে অপরাধী থাকে, আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ তো ব্যক্তিদের নিয়েই। সো ওই আওয়ামী লীগ অপরাধ মানে ব্যক্তিরা অপরাধ করেছে, ওই ব্যক্তিগুলোকে যদি অপরাধ
যদি থেকে থাকে সেগুলো পরিশুদ্ধ করতে হবে, বিচার করতে হবে, করুক, সেখানে তো কারো আপত্তি নাই। আপনার কি মনে হয় যে 1400 মানুষ হত্যা, প্রায় 20,000 থেকে 30,000 মানুষ আহত, সেই ঘটনার জন্য ভাইও বলছিলেন, হারুন ভাই বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা, ক্ষমা এ ধরনের কিছু নাই, সেগুলো তাহলে তারা রাজনীতি করবে কাদের সাথে? সে প্রশ্নটা কি আসছে? সে প্রশ্নটা তো আসবে যখন আমি টেবিলে বসবো, আপনার সাথে আলোচনায় আসবো, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন আজকে যে আপনার সাথে আমার ডিল হবে, তখন এটা হবে আমি কতটুকু ছাড় দেবো, আপনি কতটুকু ছাড় দেবেন, সেই সমস্ত জায়গা হতে পারে। বাট বিচ্ছিন্নভাবে তারা যে অনুশোচনা করে না তা তো না, তারা তো অনেকে অনুশোচনা করে, এবং তারা তো যে বিষয়টা প্রতিষ্ঠা করতে চায় তাদেরও তো মত আছে এখানে। তারা বলতে চায় যে এটা অনুঘটক হিসেবে অন্যরা এখানে অনুপ্রবেশ করেছিল এই আন্দোলনে, এরা সব ছাত্র না, সবাই ছাত্রের আন্দোলনও ছিল না। ইভেন 3 তারিখ পর্যন্ত তো এটা ছাত্রদের আন্দোলনই ছিল, তাই না? এটা ছিল স্রেফ কোটার আন্দোলন। 3 তারিখের পরে গিয়ে এটা এক দফার হয়েছে। সো তাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, আমার দৃষ্টিতে যদি বলেন, যে শুরু থেকে বিষয়টাকে পাত্তা দেয়নি এবং একটা হার্ড নিয়েছে, মনোভাব নিয়ে একটা ডিল করতে চেষ্টা করেছে। শেষ দিকে এসে বিশেষ করে এই যে 16 তারিখ থেকে আগামীকাল যে ছেলেটা আবু সাইদ মারা গেল, সেদিন থেকে শুরু হয়ে গেল এটা অবদমন, মানে বা 15 তারিখ, আজকে এই সময় থেকে ধরে নিতে পারেন যে এটা শক্তি প্রয়োগ করে শেষ করে যাওয়ার এক ধরনের মেন্টালিটি ছিল। এগুলো তো তাদের ভুল ছিল। এই ভুলগুলো তো তাদের স্বীকার করতেই হবে যদি রাজনীতি করতে হয়। রাজনীতিতে ভুল থাকবে, আবার পরিশুদ্ধ হওয়ার থাকবে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। আবার আমরা যদি বাংলাদেশি ইতিহাস দেখি, তাহলে আমরা তো দেখছি, ভাইও রেফারেন্স দিচ্ছিলেন, এই যে ইতিহাসে বড় বড় অপরাধ করা দল, রাজনৈতিক দল তো সংসদে বসে এখন বিরোধী দলের আসনে আছে, যারা বাংলাদেশই স্বীকার করে নাই, যারা আলবদর, আলশামস, নানা গোষ্ঠী নিয়ে ইলেকশন করেছে, আর্মি সহযোগিতা করেছে, এখন আবার নতুন নতুন বয়ান তৈরি করছে। তাদের সংসদ সদস্য দেখলাম বলতেছে যে আলবদর যারা ছিল, আলশাম যারা ছিল, তারা ছিল ফ্রন্ট, ওগুলা স্টুডেন্ট ফ্রন্ট ছিল, এবং রাজাকার যারা ছিল তারা আসলে তাদের উদ্দেশ্য কী ছিল, তাদের ছিল ঐক্যবদ্ধ পাকিস্তান রাখা। তো নতুন নতুন বয়ান তো আপনি শুনবেন। আজকে এখন কি শুরু হয়েছে বাংলাদেশে 24-এর পর? 24কে দিয়ে 71কে প্রতিহত করা বা 71কে মুছে দেওয়ার যে চক্রান্ত, এবং সেই লোকগুলো যারা এই সমস্ত বয়ান তৈরি করে তাদেরকে আপনারা আবার টকশোতে ডাকেন। তথাকথিত ব্যারিস্টারগুলা বিভিন্ন জায়গায় গিয়ে, এগুলার আইন পেশায় কী সফলতা আছে আমি জানি না, ওরা আবার প্রশ্ন করে এই যে সাংবাদিক আনিস আলমগীর বা অমুক তমুক আমার বয়ান তৈরি করছে, এরা কোথায় সাংবাদিকতা করেছে? আমরা 30 বছর ধরেই সাংবাদিকতা করলাম, এত টেলিভিশনের চিফ ছিলাম, এত শত আমাদের রিপোর্ট ছিল, এগুলো কিছু দেখে নাই। 5 আগস্টের পর এগুলো গজিয়ে উঠে এখন আমাদেরকে কোয়েশ্চেন করে যে এরা কারা। তো আমরা এদেরকে জীবনেও দেখে নাই। তো আর আপনারা এদেরকে টকশোতে আনেন, এরা বলে যে বাঙালিরা বিহারি হত্যা করেছে 3 লাখ, এবং পাকিস্তান ভাঙা ঠিক হয় নাই, বঙ্গবন্ধু একটা গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাই করে নাই। সো এই যে 24 দিয়ে, এবং 24কে আফোল্ড করতেছে তারা। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেনি তো বিএনপিও বলে, ওই বলার মধ্যে এই বলা তো আলাদা। এরা তো বলতেছে যে বঙ্গবন্ধু ইয়েতেই নাই, মানে স্বাধীনতার মধ্যেই নাই, এটা একটা গাদ্দার লোক ছিল। আর বিএনপি এখানে ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে বলে যে শহীদ জিয়া করছে না উনি করছে, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু এরা তো তাকে পাকিস্তানি ভাষায়, যে পাকিস্তানিরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলতেছে। সো এবং এই লোকগুলো এই প্ল্যাটফর্ম পাচ্ছে এগুলো বলার জন্য, এবং মিডিয়াগুলা এই 24কে দিয়ে 71কে যে মুছে ফেলার যে চক্রান্ত, সেটাতে এদেরকে নিয়ে এই ছাগল বলবো আমি এদেরকে, ছাগল কতগুলো ধরে ধরে এনে একটা আয়োজন শুরু করে দিয়েছে। এবং সেটাতে কি হচ্ছে জানেন? সেটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 24-এর এই আন্দোলনটা। এটার প্রতি মানুষের যে ভক্তি, আজকে আমরা জুলাইতে আছি, এতগুলো ছেলে যে আত্মত্যাগ, এতগুলো ছেলে যে শহীদ হলো, রাষ্ট্র কিন্তু তাদেরকে অবহেলা করছে না। রাষ্ট্র তাদেরকে, শহীদ যারা হয়েছে তাদের ফ্যামিলিকে টাকা দিচ্ছে, 30 লক্ষ করে টাকা দিয়েছে, আবার ভাতা দিচ্ছে। যারা নিহত হয়েছে তাদেরকে, যারা আহত হয়েছে তাদের 5 লাখ থেকে 1 লাখ পর্যন্ত চিকিৎসা ভাতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে আবার কোটা দিচ্ছে, যদিও কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এইটা আরেকটা হিপোক্রেসি। যেটাই হোক, রাষ্ট্র কিন্তু অসম্মানের জায়গায় রাখে নাই, কিন্তু জনতার মনের মধ্যে এদের নিয়ে একটা
ঘৃণার তৈরি হচ্ছে, এবং এই ঘৃণা তৈরি করছে এরাই, এই তথাকথিত ব্যারিস্টারগুলো এসে এসে যে স্বাধীনতাকে আক্রমণ করছে, এবং মানুষ মনে করছে যে আরে এরা তো স্বাধীনতাকে মুছে দিতে চায়, তাহলে এই মানুষের আক্রমণগুলো, মানুষের তখন এই ঘৃণাটা 24-এর উপর চলে যাচ্ছে, এবং এই ঘৃণা উৎপাদনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে। সেক্ষেত্রে আমরা জনগণের উপরে তাদের বক্তব্য ছেড়ে দিতে পারছি না, জনগণ বিচার করুক যে তাদের বক্তব্য বা জনগণ বিচার করছে তো, জনগণ তো মনে করছে যে মিডিয়া এই সমস্ত ছাগলগুলোকে ধরে এনে যে ৭১কে বিতর্কিত করতেছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আপনার সমৃদ্ধ রাজনৈতিক জীবন, এবং আমরা জানি আপনি যদি বলে 96, 2000 আমাকে যে কোশ্চেনগুলো করেছেন এগুলো হারুন ভাইকে করেন না কেন? আমার জন্য আপনার সিলেক্টিভ কোশ্চেন কেন? আমি এটা জানতে চাই হারুন ভাই। 2018 সাল পর্যন্ত আপনি সংসদে প্রতিনিধিত্ব করেছেন, এবং সেই সাথে যদি বলি আওয়ামী লীগ আমলে বজ্রকণ্ঠ যে হারুন ভাই ছিলেন আমরা সংসদে দেখেছি। কিন্তু 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনে আপনার মানে হেরে যাওয়ার কারণটা কি? বিএনপিকে আপনাকে সমর্থন বা বিএনপি এত, যদি বলে আপনার 3টে সেশন এখানে নির্বাচন করেছেন, আপনি খুবই ব্যক্তিগত কোশ্চেন করলেন। না 3টা নির্বাচন করেছেন, কিন্তু সেখানে তো আপনি বিএনপির লোক জন অবশ্যই ছিল, সেই ক্ষেত্রে বিএনপির লোক তো অনেক ছিল, সেক্ষেত্রে বিএনপি সমর্থন পাননি নাকি পেয়েও হারিয়েছেন? আসলে রিপোর্টটা এমন আসলে। ধন্যবাদ। আসলে যে আলোচনাটা আমাদের আসছে, আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, এর মধ্যে 2টা দিক আছে। একটা হচ্ছে পদ্মার অন্তরালে এবং প্রকাশ্য। এখন আপনার বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য আমি যদি অতীতে যাই, জিয়া রহমানের সময় একটা পট পরিবর্তনের পর কিন্তু বাংলাদেশে যেটা একদলীয় শাসন কায়েম হয়েছিল, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল, বাম ডান সব। জিয়া রহমান এসে কিন্তু বাম ডান সবগুলোকেই নতুন করে নিবন্ধন দিয়ে রাজনীতিতে ফিরিয়েছেন, এবং দেশে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার উনি চেষ্টা করেছেন। বহুদলীয় গণতন্ত্রের একটা উনি আবহাওয়া তৈরি করে গেছেন। বাংলাদেশে এখন যেটা আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে আসছেন, আওয়ামী লীগের প্রসঙ্গ এখানে অপ্রাসঙ্গিক আমি বলবো না। আওয়ামী লীগকে আইনের মোকাবেলা আসতে হবে, কিন্তু এই যে বিগত নির্বাচনটা হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের জোট ছাড়া, বাংলাদেশে কিন্তু নির্বাচনে ভোটের যে পার্সেন্টেজ কাস্টিং রেট, সেটা কিন্তু আওয়ামী লীগ সহ যে নির্বাচনের কাস্টিং রেট প্রায় কাছাকাছি একই রকম। তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় গেল? ঠিক আছে না? আমাকে যে প্রশ্নটা আসলে এখানেই আমি আসতে চাচ্ছি। এখন এখানে রাজনীতিতে প্রকাশ্য এবং গোপনে দ্বিচারিতার জায়গাটা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। আমি জামাত ইসলামের রাজনীতির জায়গাটা বলবো যে জামাত ইসলাম সকালে এক কথা বলছে, বিকালে আর এক কথা বলছে। এই জায়গা যদি আপনি পরিষ্কার না করতে পারেন, যে জামাত ইসলামকে আপনার শেখ মুজিব নিষিদ্ধ করেছিল, আবার সাধারণ ক্ষমতা দিয়ে তাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল, আবার জিয়া রহমান তাদেরকে নিবন্ধন দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়ে জন্য জিয়া রহমান দলকে আজও পর্যন্ত কিন্তু ট্যাগ আপনার এই এটার জন্য কথা শুনতে হয়। আজকে জামাতে ইসলামের নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে অনেক লোককে ফাঁসি দিয়েছে, অনেকের বিচার করেছে। কিন্তু এই নির্বাচনে আপনি জামাতের প্রার্থী যারা, তারা প্রকাশ্য, আপনি দেখবেন যে অনেক ইউটিউবে আছে, এতে আছে, তারা প্রকাশ্য আওয়ামী লীগের বাড়িতে গিয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করেছে। আমার এখানে যে কথাটা বললাম, আমি জামাতের সাথে ছাত্র জীবন থেকেই তাদের রাজনৈতিক দর্শনগত ক্ষেত্রে আমার মতো পার্থক্য আছে, এবং আমি সাংঘাতিকভাবেই জামাতের এই ধর্ম ব্যবহারটা আমি সাংঘাতিকভাবে বিরোধিতা করি, এবং তারাকে আমি ধর্ম ব্যবসায়ী একটা রাজনৈতিক দল হিসেবে মনে করি। যে কারণে এখানে তারা আপনার এই যে নির্বাচনে আমাকে 26 সালে যে উদাহরণটা আপনি নিয়ে আসলেন, আমি জামাতের সাথে কিন্তু ছাত্র জীবন থেকে নির্বাচন করে আসছি, ও বরাবরই তাদেরকে পরাজিত করেছি। আমার নির্বাচন এলাকায় তারা একমাত্র বাংলাদেশের মধ্যে সিট, যেটা 86 সাল থেকে এরশাদের সবাই তারা নির্বাচন করেছে, আবার 91 সালে নির্বাচন করেছে, আপনার 96-তে নির্বাচন করেছে, 2001-এ নির্বাচন করেছে, 2008-এ নির্বাচন করেছে, 2018-তে নির্বাচন করেছে, 2026-এ নির্বাচন। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সিট। এখানে জামাত ইসলামকে কিন্তু আমি তাদের সাথে 5 বার নির্বাচন করে হারিয়েছি, 1-2000 ভোটে না। এখন যে বর্তমান এমপি প্রার্থী, সেখানে সে আমার সাথে গত 18 নির্বাচনে প্রায় 75,000 ভোটে ব্যবধানে পরাজিত হয়েছে। এবং জামাত ইসলামের ভোটের যে রেশিও 86 সাল থেকে, আপনার তো 86 সালে যে ভোট, 91 যে ভোট, 96 যে ভোট, 2001-এ যে ভোট, পর্যায়ক্রমে তাদের সর্বোচ্চ ভোটের রেকর্ড হচ্ছে 60,000। আর এইবার তারাকে ভোট দেওয়া হয়েছে 1,90,000। আমি যে ভোটের রেশিও 90,000, 1,08,000,
তারপরে 1,33,000। আমার ভোটের রেশিও কিন্তু ঠিক এই আছে। 96 আর 26 সালেও কিন্তু ঠিক আছে। আমার ভোট কিন্তু কমেনি, আমার ভোট যেটা সেটাই আছে আপনার। যেহেতু আমি একটা নীতির, একটা নৈতিকতা, আদর্শ নিয়ে রাজনৈতিক দল করি, এইখানে আপনার এই যে 1,90,000 ভোটটা আসলো, কোথা থেকে আসলো, কারা দিল? জামাত ইসলামের ভোট কি আপনার রাতারাতি বেড়ে গেল? 60,000 থেকে 1,90,000 হয়েছে? এখানে আজকে জামাতের প্রধান বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিং এর যদি প্রথম উদাহরণ আমি বলবো যে আমার নবাবগঞ্জ জেলায় দেখতে হবে, কারণ নবাবগঞ্জ জেলায় আজকে জামাতের 3টা সিট তারা নিয়েছে। আমাদের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ একে, ওখানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাহেব, উনি 5 বারের এমপি, উনি বারবার নির্বাচিত, যবার নির্বাচন ফেয়ার হয়েছে তবারই উনি নির্বাচিত হয়েছেন। সুতরাং এই সিটগুলো আজকে জামাতের কাছে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি নিজে দেখেছি যে জামাতের প্রার্থীরা যখন শেখ মুজিবের তাদের নেতাদেরকে যখন আপনার ট্রাইব্যুনালে শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাদের কফিনে থুতু মেরেছে আওয়ামী লীগের ছেলেরা, তাদের কফিনে জুতা নিক্ষেপ করেছে, তাদের আপনার জানাজা করতে দেয়নি, তাদের কবরে ঠিকমতো দাফন করতে পর্যন্ত দেয়নি, এরকম বিভিন্ন রকম আপনারই হয়েছে। সেই রাজনৈতিক দল, আমি অবাক হয়ে যাই যে তাদের বাড়িতে গিয়ে তো কীভাবে ভোট প্রার্থনা করতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের ভোটগুলো পেয়েছে, এই তো? আওয়ামী লীগের ভোট শুধু পায়নি, আওয়ামী লীগকে নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের ভোট চাওয়ার যা যা করতে হয় সবকিছু করে। সুতরাং তাহলে আজকে আওয়ামী লীগকে আমি মনে করি যে বাংলাদেশে আজকে যদি আপনি মনে করেন দেশে স্থিতি হচ্ছে না, তাহলে এখানে রাজনৈতিকভাবে কোনো গোপন আপনার চলবে না। জামাতকে প্রকাশ্য বলতে হবে। জামাত যেমন 5ই আগস্টের পর তাকে কে দায়িত্ব দিয়েছিল, সাধারণ ক্ষমা করে দিল, যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিলাম। এতগুলো মৃত্যু, হত্যাকাণ্ড, এত বড় আপনার খুন জখম, এত অপরাধের পরও তাদের নেতা কর্মীরাও গুমের শিকার হয়েছে, বিচারপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অথচ সমস্ত কিছু ক্ষমার কথা বলেছে। কিন্তু আপনি যদি এই অবস্থা, আমি আপনার বক্তব্যটা কোট করি, আপনি নিজেই বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের কেউ বিএনপির পক্ষে কাজ করেনি। কিছুদিন আগে অর্থাৎ 30 মে আপনি একটি ঘটনা বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির নেতারা গুপ্ত জামায়াত এবং জেলা বিএনপিতে গুপ্ত জামায়াত জায়গা। আমার প্রশ্নটা হলো, জেলা বিএনপিতে গুপ্ত জামায়াতগুলো জায়গা পেলে আপনারা থাকতে সচেতন মানুষ থাকবে? গত 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমার আলোচনা সভা ছিল চাঁপাইনবাবগঞ্জে। সেখানে আমি আলোচনা পর্যায়ে ছাত্র দলের উদ্যোগে আলোচনা হচ্ছে, আমি চিফ গেস্ট হিসেবে ছিলাম। সেইখানে বলেছিলেন, এটা ভাইরালও হয়েছিল। এবং আমি যা বলেছি, আমি কখনো কিন্তু আপনার দলের মধ্যে থাকলেও, দলের দায়িত্বশীল যে কেউ থাকুক না কেন, যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আমি সত্য কথাটাই বলি। আমি যা বলেছি একেবারেই সঠিক বলেছি, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাথে যারা দায়িত্বে রয়েছে তারা সকলেই আমাদের ভোট, মানে সভাপতি, সাধারণ সম্পাদক সবাই, শুধু আমার এলাকায় শুধু নয়, জেলায় আমরা যে 3টা নির্বাচন এলাকা, এই জেলা বিএনপি কাউরই পক্ষে ভোট করেনি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি যে আপনার অনুমোদিত এই কমিটি, আপনি আমাদেরকে মনোনয়ন দিলেন, আপনি বলে দিলেন যারা দায়িত্বে আছে তারা যেন প্রার্থীদের ভোট করে, এরা করে নাই, এরা জামাতের ভোট করেছে 3টা সিটি। এবং তাদের যে সমস্ত লোকজন ছিল তারাকে পয়সা নিয়ে, জামাতের কাছ থেকে পয়সা পর্যন্ত তারা নিয়েছে, এগুলো স্পষ্ট। সুতরাং এগুলো দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা জানে, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা জানার পরেও এখন এগুলো ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে আমাদের জেলার বিএনপি নেতৃবৃন্দরা, এগুলো আপনার অপেক্ষায় আছে। আর কাছে আমার কাছে বেশি সময় নেই, একটা প্রশ্ন শুধু করতে চাই আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, আজকে প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন, তিনি বলেছেন। আমার প্রশ্ন হলো, অতীতে অনেকবার মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে, অনেকবার, যদি বলি শেষ পর্যন্ত 1,69,614 জনের বীর মুক্তিযোদ্ধা। এর আগে যদি বলি এরশাদের সময় 1,58,000-এর একটা তথ্য দেখছি। এর আগে 1,02,000, এরশাদের আমলে 1,02,000, 96 1,58,000, এরপরে আবার চেঞ্জ। আমার প্রশ্ন হলো, স্বাধীনতার 55 বছর পরেও এসে আমরা মুক্তিযোদ্ধার তালিকাটা কেন করতে পারলাম? দায়দা কাটে যাবে। সেই একই সাথে রাজাকারের তালিকাটাও তো আমরা করতে পারিনি। 2022 সালে একবার প্রকাশ করে আবার সেটা বন্ধ করে দেওয়া আছে। তাহলে এই দায়টা কাদের দেবেন? 55 বছর পরে এসে আমরা এই দায়টা হচ্ছে যারা তালিকা করছে তাদেরকে। তালিকারই প্রয়োজন হয়েছে কি? মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তিগুলো আছে, ক্ষমতা ছিল, রাজাকার ছিল, রাজাকারদের তালিকাটা করা দরকার ছিল। এরা রাজাকার। আরেকটা তালিকা করা ছিল যারা সশস্ত্র যুদ্ধ করেছে, রাইট, সশস্ত্র যুদ্ধ করেছে এরা, আর এরা রাজাকার, শেষ। কিন্তু রাজনৈতিক দলগুলো যাদের সাথে সেই বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এবং সর্বশেষ ডক্টর ইউনূস পর্যন্ত এই কাজটাই করে গিয়েছে, এবং এই কাজটা এখন আবার নতুন করে হবে। এবং এই তালিকা দিয়ে দেখেন, বঙ্গবন্ধু শেখ হাসিনার আমলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন হয়েছে, নিয়ে
কত ভুয়া ভুয়া আমলারা চাকরি করেছে, তার মানে এখানে বেনিফিট ছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে আসলে আমরা কতটা সম্মান করছি, মুক্তিযুদ্ধকে কতটা সম্মান করছি, সেটা কি আমরা করেছি? সেটা ইউনূসের আমলে তো পুরো বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ কেন করেছে সেটা একটা ভুল ছিল। বাংলাদেশের 16ই ডিসেম্বর স্বীকার করেন। আমি আপনাকে যে বললাম, আপনারা যে ছাগল ব্যারিস্টারদেরকে এনে এনে টকশো করেন, তাদেরকে কেন জিজ্ঞেস করেন নাই কোনো দিন 16ই ডিসেম্বর যারা স্বীকার করে না তারা বাংলাদেশে কীভাবে থাকে? এবং বাংলাদেশ সরকারকে এদের বিরুদ্ধে কোনো অবস্থা নেই, ব্যবস্থা নেই। আজকে জুলাইয়ের বিরুদ্ধে কোনো কথা হলে সেটার জন্য আমরা চিৎকার দিয়ে বলছি যে অমুক জুলাই অবমাননা করেছে, কিন্তু পুরো দেশটাকেই যারা অবমাননা করছে, যারা বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করে না, সেটা নিয়ে যখন আপনি কথা বলেন না, তখন তো বোঝা যায় যে আসলে কী চায় সরকার, দেশটা কী চাচ্ছে, মুক্তিযুদ্ধ আসলে কোথায় এখানে। আপনি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেন, তাদের গলায় জুতা লাগান, আপনি তাদের স্কাল্পচারগুলো ভাঙেন, আপনি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙেন, বঙ্গবন্ধুর বাড়ি একটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটা জায়গা, সেটাকে পুড়িয়ে দেন, ভেঙে দেন। তো এতগুলো অবিচার যখন আপনি করেন, তখন হচ্ছে যে আসলে এখানে বাংলাদেশ এখন 24 দিয়ে 71 ঢাকতে চাচ্ছে। এখন 71-এর যারা পরাজিত শক্তি, তারাই আবার এখন রাজনীতিতে কলকারি নাড়াচ্ছে। আজকে আপনি মনে করছেন যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছেন, সব শেষ হয়ে গেল, এবং বিএনপিও হয়তো খুব খুশি যে ঠিক আছে তারা তো হয়ে গেল, কিন্তু পরবর্তী আঘাত তো তাদের উপরে আসবে। কারণ বাংলাদেশে যদি দুইটা রাজনৈতিক দল, বড় দুইটি রাজনৈতিক দল, দুইটাই মুক্তিযুদ্ধকে আপল করে, তো একটা না এখন আরেকটাকে পিটাতে তো অনেক সুবিধা হবে। সো মুক্তিযুদ্ধের তালিকা করা, অমুক করা, তমুক করা, সবগুলোতে করার কোনো কিছু নাই। এটা সঠিক তালিকা হোক, কিন্তু মুক্তিযুদ্ধকে সম্মান, যারা অসম্মান করতেছে তাদের বিচার আগে হোক। অসংখ্য ধন্যবাদ। আনিস আলমগীর, আপনি কিছু বলবেন কিনা যে আসলে মুক্তিযুদ্ধের তালিকাটা এতদিন হওয়ার পিছনে? আমি একটা বলি, যে একটি সরকার মুক্তিযুদ্ধের তালিকা করেছেন, কিন্তু পরবর্তীতে যে সরকার আসেন তিনি বলেন যে এখানে অনেক অমুক্তিযোদ্ধাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যদি তালিকা করা হয়, ভবিষ্যতেও কোনো সরকার এসে তিনিও কি বলবেন কিনা যে অনেক অমুক্তিযোদ্ধাদের বা সুবিধা দেওয়া? আমি মুক্তিযোদ্ধা যেটা মনে করি, যেটা ভাই বলল, যারা সরাসরি মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র যুদ্ধ করেছে, এরা হলো ফ্রিডম ফাইটার, তাদের একটা তালিকা হতে পারে। আর যারা মুক্তিযুদ্ধের সহযোগী, তাদের একটা তালিকা করতে, দুটোকে একসাথে গুলিয়ে ফেলা ঠিক নয়। যেমন সহযোগীর মধ্যে ধরেন যে অনেকে সাংস্কৃতিক কর্মী ছিল, যারা গান বাজনা করে বেরিয়েছে দেশ বিদেশে, করে যারা সংগঠিত করেছে মুক্তিযুদ্ধকে, বা যারা আপনার বিভিন্ন আন্তর্জাতিক জায়গায়, বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধের পক্ষে যারা আপনার কথা বলেছে বা আপনার আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করেছে, তারাকে আপনি মুক্তিযুদ্ধের সহযোগী বলতে পারেন। কিন্তু মুক্তিযোদ্ধা যারা যুদ্ধে করেছে, তারা, আমি এটার ব্যাপারে, আমি যখন শেখ হাসিনার গত 18 পার্লামেন্টে এটা নিয়ে বিল উত্থাপন করা হয়েছিল, আমি পরিষ্কার বলেছিলাম যে না, এখানে মুক্তিযোদ্ধা হিসাবে শুধুমাত্র যারা সরাসরি যুদ্ধ অংশ, তাদেরকে যে 95,000 কথা আমরা শুনি, সেটাকেই মুক্তিযোদ্ধা হিসাবে। এটা ইউনূসের আমলে যে উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু আন্তরিকতার সাথে এটা করতে চেয়েছেন, করছেন উনি, কিন্তু কথা হচ্ছে যে এটা বারবার পরিবর্তনের কারণে জরুরি হয়ে গেছে। আর এটা থেকে আপনার হয়েছে কি, বিগত সরকারের সময় একটা সেন্টিমেন্টাল একটা ব্যাপার ছিল যে মুক্তিযোদ্ধারা আপনার চাকরির ক্ষেত্রে বিভিন্ন আপনার সুযোগ সুবিধাগুলো পেত, যে কারণে আপনার এটা নিয়ে অপব্যবহারও হয়েছে, যে কারণে তো কোটা আন্দোলনও হয়েছে, একসময় এটা মুক্তিযোদ্ধার কোটা বাতিলও করে দেওয়া হয়েছে। যে কারণে আমি মনে করি যে এই সেন্সিটিভ বিষয়টি নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের প্রতি যেমন সম্মান শ্রদ্ধা থাকা অপরিহার্য, রাষ্ট্র যতদিন থাকবে, আমাদের পতাকা মানতে যতদিন থাকবে, পাশাপাশি এই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে রাজনীতিটা বন্ধ হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ।